কালকে হঠাৎ একটা ভিডিও সামনে আসলো, যে আমিনুল হক আছে না, ফুটবলার সাবেক, এখন বিএনপি করে, মিরপুর পল্লবী আসনের থেকে দাঁড়াবে মানে। ওই যে ওরে যে ও না একবার নাকি আমি 2000 কত সালে জানি, 21 সালে মনে হয়, জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেছিল, কোনো অনেকগুলোরই পিটেছে, তার মধ্যে সেও মার খেয়েছে। তো অনেকে কালকে এটা দিয়া বললো আর কি যে এখন যারা মায়া কান্না করে 32 নম্বরে যাইতে পারতেছে না বলে, তখন তারা কোথায় ছিল সেই সুশে? তার বাবা বাবা, ওর বাবা ও বাবা না, তার সুখ সুখ, ওর সুখ সুখ না, তার দুঃখ দুঃখ, তার অন্যের দুঃখ দুঃখ না। মানে আওয়ামী লীগের চিন্তাটা বুঝছেন, মানে তারে এই যে তারা এখন যুক্তি দিচ্ছে না, তার চেতনা দণ্ড দাঁড়ায় যাচ্ছে, আরেকজনের না দিলে যে তারও চেতনা দণ্ড দাঁড়াইতে পারে, আওয়ামী লীগ এটা স্বীকার করে না। এটাই হলো স্বৈরতন্ত্র, এটাই ফ্যাসিজম ভাই। আরে ভাই আপনি হ্যাঁ আমার ভালো ভালো, আপনি ঠিক আছে আপনার ভালোটা বুঝেন, কিন্তু আরেকজনের ভালোটা তো অ্যাটলিস্ট স্বীকার করেন যে আমি তারা শোষণ করতেছি। ব্যাপারটা হতেছে মানে আমি চুরি করতেছি, আমি স্বীকার, মানে আমি ভাবখানা এমন যে এটা চুরি না, এটা আমার হবে। আওয়ামী লীগ যে চুরি করতেছে, দুর্নীতি করতেছে, মানে যা কিছু করতেছে, ও ভাবতেছে এটা আসলে অন্যায় না, এটা তার অধিকার, এটা সে অধিকার মনে করবে, তাহলে এটা তো ভয়াবহ। এই লোকরে আপনি কীভাবে ভালো করবেন? উপায় আছে কোনো ভাই বলেন আপনি? মানে আপনি রুট লেভেলে দেখেন, আপনি আওয়ামী লীগ খুব অন্ধভাবে আওয়ামী লীগ করে, যারা তো মনে করেন যে হেদায়ত প্রাপ্ত হয়েছে, তারা আলাদা সাবজেক্ট, আল্লাহ হেদায়ত দিচ্ছে বলে হেদায়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু যারা ঘোরতর এখনও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে এখনও ডিফেন্ড করে, আপনি ওই মানুষটাকে তো বুঝতেই পারবেন না, কারণ সে ওটাকে অন্য মনেই করে না। এখন যেরকম অন্য মতের মানুষ বা লিবারাল মানুষ যারা, তারা চিন্তা করে প্রকৃত লিবারালিজম কি, যে আমার মতো মত আবার আরেকজনের মতো মত। এখন হয়তো আমার মতে আমি চলি, এটা আমার কমফোর্ট জোন, তার মতে সে চলে, সেটা তার কমফোর্ট জোন। ক্ল্যাশ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না একজন আরেকজনের হ্যাম্পার করে। অর্থাৎ আমি এমন স্বাধীনতা ভোগ করবো না যে এই স্বাধীনতা শাকিল ভাইয়ের ক্ষতি হয়, ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতি হবে না। ব্যাপার তো এটাই নাকি? আওয়ামী লীগ এটা মানতে নারাজ, তারটা এটাই সঠিক, এটাই স্ট্যান্ডার্ড, এটাই বাটখারা, এই বাটখারার উপরে বাকি সব নির্ধারিত হবে, মেনে না। অথচ মানে ব্লেম দেওয়া হয় যে কি বলবো, ব্লেম দেওয়া হয় যে ফান্ডামেন্টালিস্ট যারা বলে, সোকার ফান্ডামেন্টাল ওদের ভাষায়, বা বলে যে কনজারভেটিভ, এই টাইপসের মানুষ নাকি পরমত অসহিষ্ণু, তারা নাকি অন্যের মতো সহ্য করতে পারে না। অথচ এরা, ওটা হলো ধর্মীয় উগ্রবাদ, আর এটা হলে কি হবে? তাহলে এটা হলে কি মুজিববাদের উগ্রতা? এটা হয় না? কারণ ওরা তো আলটিমেটলি বলে যে ওরা মুজিববাদ প্রচার করে। আশ্চর্য ব্যাপার তো, নীতি মানে কি মানে না আমি তো জানি না। আমি তো জানি যে ও এখন একটা মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ে, তারপর হজে অ্যাবিলিটি আছে, হজও যায়, যাকাতও দেয়, দান খায়রাতও করে, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সবই ওকে। কিন্তু ওই লোকে মনে করেন আরেকজনের হক মারতেছে। এখন আপনি কি ওটাকে স্ট্যান্ডার্ড বলবেন যে সে তো ওটা এটা এদিক দিয়ে সে ওকে, এটা করলে কি হয়েছে? হলো না তো, ব্যাপারটা তো এটাই। এখন আপনি বলতেছেন মুজিববাদের ওরা কিছু মানে না, কিন্তু ওরা মুজিবের পূজা করে, আরাধনা করে, সব কিছু করে ওরা অন্যায়টা করতেছে। এখন তার মানে এটাই দাঁড়ায় যে মুজিববাদের হিডেন সিক্রেট এগুলো, এটা দাঁড়ায় না। এবং সেটা যদি এমন হতো যে বিপদগামী কয়েকজনে করতেছে, দল ভেদে সবাই করতে, পুরো ব্যাপারটাই একেবারে সেই 72 থেকে শুরু করে 75, তারপরে 96 থেকে 2000 সাল, তারপরে 9 থেকে 24 পর্যন্ত একই ক্যারেক্টারিস্টিক্স থাকে। এরপরেও মুক্তিযুদ্ধের দোহাই দিয়া, 71-এর দোহাই দিয়া, স্বাধীনতার দোহাই দিয়া, অস্তিত্বের দোহাই দিয়া, জাতীয়তাবাদের দোহাই দিয়া, স্বাধীনতা সার্বভৌমত্বের দোহাই দিয়া, এরপরেও যদি মুজিবকে আমাকে মানাইতে হয়, শ্রদ্ধা করাইতে হয়, তাহলে তো প্যারা হয়ে যায়। এটা হলো সঠিক কথা, সলিড কথা ভাই। এখন দেখা গেছে
কেউ তো তারে শ্রদ্ধা করে, এখন তার শ্রদ্ধার জায়গাতে তার চেতনায় আঘাত লাগবে চিন্তা করে অনেক কিছু চেপে যায় আর কি। এটা এই না যে আমি নিজেকে গোপন রাখতেছি, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমি সে যেহেতু ভালোবাসেই, এখন একটা লোক ভালোবেসে ফেলছে, এখন আমি কী করব, তার চেতনায় আঘাত তো দেওয়ার দরকার নেই, এই জন্য চেপে যায়। কিন্তু আদতে আমি কোনোভাবেই লজিক খুঁজে পাচ্ছি না, কোনোভাবেই না। কারণ মুজিব ততদিন পর্যন্ত আমি দেখতেছি সৎ, খুব বলিষ্ঠ নেতা, মানে সাহসী কণ্ঠস্বর, যতদিন না সে ক্ষমতায় ছিল না। যখনই সে ক্ষমতায় আসছে তখনই সে পুরা অন্যরকম মুজিব হয়ে গেল। তাইলে আমি কিভাবে তার মহানায়ক ধরবো, তাও 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। মানে কি এটাকে বলা আর কি, মানে অতিরঞ্জিত। কোন পর্যায়ের অতিরঞ্জন হইলে যে বলতে পারে হাজার বছরের এই বাংলা অঞ্চলে বাংলা ভাষাভাষী বলে তো 1000 বছরের মুজিবই শ্রেষ্ঠ। তাও বাঙালি বলতে তারা কি বোঝায়? বাঙালি তো বৃহৎ অর্থ। 25 বাংলা ভাষাভাষী মানুষ আছে অনেক, মেলা মানুষ সারা পৃথিবীতে, এবং এক এক নিজেদের স্বাধীন, মানে নিজেদের নিয়ন্ত্রিত ভূমি আছে বাংলা ভাষাভাষী। কাশ্মীর, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সবই তো বাঙালি। এখন এই সব বাঙালি 1000 বছরের মধ্যে সব বাঙালির মধ্যে শ্রেষ্ঠ হলো শেখ মুজিব। কলকাতার হালার ভিতরে কিছু কয় না, হালারা হিজড়া নেই, হালারা প্রতিবাদে কি বাড়ার কথা বলতে চল, ওরা তো বাড়া বলে বলে, বাড়া 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি মারাইতে আসছে। অনেক যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে এরা তাও শ্রেষ্ঠ করলে তাও মাইনে নেয়, যে সারা 200 বছরের স্বতন্ত্রতা বাঁচাইছে। আপনি চিন্তা করবেন নিখিল বাংলা এই কনসেপ্টটা 47-এর ভাগের আগ পর্যন্ত কিছু মানুষের স্বপ্ন ছিল যে নিখিল বাংলা থাকে, মানে গ্রেটার বাংলা, সব পুরো বাংলা একটা বাংলা থাকে। এই এক ধর্মের ভিত্তিতে ধরেন কংগ্রেসের ষড়যন্ত্রে ভাই ধরাই দিছে হাতে, না হলে ভাই বিশ্বাস করেন আমরা দরকার কি পাকিস্তান রাষ্ট্রীয়, আমরা হয়তো গ্রেটার বাংলা। ফেডারেল গভর্নমেন্ট থেকে এটা নিয়ে কথা উঠছে, আলাপ উঠছে, কিন্তু আবার নাকি পাকিস্তানের অনেকেও নাকি আলাপ তুলছে যে গ্রেটার ইন্ডিয়া, বুঝছেন? এই কনসেপ্টও আলোচিত হয়েছিল, কিন্তু কংগ্রেস এর একমাত্র চাওয়া, মানে হিন্দুত্ববাদীদের চাওয়া অনুযায়ী এই ভাগগুলো হয়েছে। ভুল না, কংগ্রেস তো এখানে ষড়যন্ত্র করছে ভাই, ওরা তো ভুল করেন, ভুল মানে হলো নিজের অজান্তে করে ফেলছি, ও তো ইন্টেনশনালি করছে, এটা কালপিট করছে ভাই। এরপরে আইসা যখন দেখছে যে অনেক মুসলিম নেতা দেখছে যে মনে হয় মানে ওরা ভয় পেয়ে গেছে, যদি এই ভয় পাওয়াটা আমি সমর্থন করি না, যে অল ইন্ডিয়া একসাথে থাকলে মুসলিমরা সংখ্যায় কম নির্যাতিত হবে, এই চিন্তা থেকে না ভাই, তখন নির্যাতন কেউই হইতো না, তখন খ্রিস্টানও এখানে ভালো থাকতো। কারণ হয়েছে কি, কারণ আমি আপনারা বলি 1 মিনিট ভাই, একজন মুসলমানের যেই অ্যাবিলিটি, সাহসে, শক্তিতে, চিন্তায়, বুদ্ধিতে যে যোদ্ধা প্রকৃত, একজন মুসলমানের যে সামর্থ্য, অন্য যে কোনো ধর্মাবলম্বী সেখানে মিনিমাম 10 জন লাগবে তাকে ওভারটেক করতে হইবে, তাকে ট্যাকেল দিতে হইবে, এটা চিরন্তন সত্য কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এই জায়গায় কি হইতো, রেশিওটা এমন হয়ে যেত ভাই, পাকিস্তানে কি মুসলমান কম, বাংলাদেশে কম, তোমার কম বেশি বলে কথা না, আমার কথাটা হলো পুরা ভারতটা যদি একসাথে থাকতো, ওই সময় মানুষ বলছে কি যে হিন্দুদের নির্যাতন হতো বা মুসলমানরা নির্যাতিত, এটা কারণে ভাগ করছে না। হ্যাঁ, বাংলা যে নির্যাতিত হতো বা নির্যাতিত হওয়ার সম্ভাবনা থাকতো আর কি, তখন ঝামেলা বেশি হবে, মুসলমানরা সংখ্যালঘু থাকবে, সেটা বলছে। তুমি এখন 20 বছর পরে এসে দেখো এই বাংলাদেশে মানুষ আছে প্রায় ধরো 20 কোটি, পাকিস্তানের প্রায় কত 30 না কত, আমি সেই সংখ্যাটা জানি এরকম হবে। তাইলে এই 50 কোটি তো এলো, ইন্ডিয়াতে মুসলমানই আছে 20 কোটি, তো এই দুই দেশ মিলে 50 কোটি, ইন্ডিয়াতে আছে কত এখন 20 কোটি, 20 কোটি, আর 100 প্লাস হইলে আর কি টোটাল জনসংখ্যা, 100 প্লাস টোটাল জনসংখ্যা।
তাহলে চিন্তা করো, আমরা 20, ওরা 30, 50, ভারত আছে কত? 20, 70। তাহলে হিন্দুরা তখন আবার খ্রিস্টানও বেড়ে যেত, পাকিস্তানে খ্রিস্টান আছে, বাংলাদেশে আছে, আবার হিন্দু আছে, সব মিলে আর কি। যে তখন একটা ইকুয়াল অবস্থায় থাকতো, ধরো যে 1 কোটি 1.5 কোটি এরকম কম বেশি হতো। তখন তো মনে করেন যে সুবিধা হইতো, গভর্নমেন্ট তো থাকতো ফেডারাল, ধরেন বাংলা একটা রাজ্য, পাঞ্জাব একটা রাজ্য, ভাষার কালচার অনুযায়ী আলাদা আলাদা রাজ্য থাকতো। তো ওই রাজ্য তখন দেখা গেছে আরাকান হয়ে আর চট্টগ্রাম হয়ে হইতো একটা রাজ্য। আর শুধু আরাকান রাজ্য, ধরো যে তখন আমাদের সুবিধা করবে ছিল, ধরো আমরা চট্টগ্রাম বন্দরটা তখন ইউজ করতে পারি। ভারতের ধরো আসাম, ত্রিপুরা, মেঘালয়, ওরা কি কলকাতা দিয়ে মাল আনতো? জীবনে আনতো না। ওরা আনতো থেকে আমার তখন তো এক দেশ, একটাই দেশ। এই যে ঘুরে আনার যে বিষয়টা, হ্যাঁ, ধরো আমার তখন তো আমি চাইলে দেখা গেছে আমি যে কাশ্মীরে কাজ করতেছি, রাজ্যের যে সুবিধা, মানে ভাই বিশ্বাস করেন ভাই, মানে ব্যাপারটা বুঝলেন আপনি, একটা দেশে বাস করতেছি মাল্টি কালচার। আমি ভালো না, এই বছর আমি একটু শীত প্রধান অঞ্চলে থাকবো, আমি চলে গেলাম কাশ্মীর টাশ্মীর, হয়েছে উত্তর ভারতে এনে শীত পড়ে, বরফ পড়ে, আবার মনে না একটু মরুভূমিতে ঘুরে আসি, চলে যেতাম ওই যে পাঞ্জাব মাঞ্জাবের দিকে, কোথায় রাজস্থান মাজস্থান, দুমাইয়া মরুভূমি, আবার মানে ব্যাপারটাই অন্যরকম। ইন্ডাস্ট্রি বিশাল ভাই, কেন যে মানে এই ইউরোপের বাজারের কথা বলে না, আমার মনে হয় হিন্দুরা ভয় পাইতো, ভয় পাইতো দেখি তো দাসত্বটা না কোন জায়গায় ভয় পাইতো যে যদি এক দেশ থাকে, যদিও মুসলমানরা সংখ্যায় কম, আমরা ওদের সাথে পেরে উঠবো না, সবসময় ক্ষমতার মানে ব্যাপারটাতে মুসলমানরা একটা আধিপত্য থাকে। হিন্দুদের ছেলে মেয়ে ইন্ডিয়াতে 1 জন 2 জন নিতে চায় না, ঠিক আছে, প্রেশার সহ্য করতে পারবে না। কিন্তু ইন্ডিয়াতে বা বাংলাদেশে বা পাকিস্তানে একটা মুসলিম ফ্যামিলিতে বিয়ের পর থেকে খ্রিস্টান 10টা 12টা খ্রিস্টান ফ্যামিলিতে তো বাচ্চা মারাই নিষেধ, বাচ্চার বাপ না থাকলেও সমস্যা, মা থাকলেও, কেউ না থাকলেও অসুবিধা নেই, ওদের চ্যারিটি আছে, ওদের যে সুবিধা বুঝে। কিন্তু আলটিমেটলি কি হলো, আমি করে দিল পাকিস্তানের ভিতরে ঢুকে, পরে পাকিস্তানের ভিতরে দিল ঠিক আছে, পাকিস্তানের শাসক এলে আর আপনার ঠিক আছে, কালা বোঝা যাতে ভাই, কালা আমার তো এটা শুনলেই তো, ওরা তো মুসলমান তাই না, মুসলমান হইলে আল্লাহ নিজে বানাইছে মানুষকে, ও তারে রং দেখে ওর চেহারা দেখে বিচার করতেছে। ওখানে শেষের দিকে এসে সামরিক এসে দেখেন না এখনো পর্যন্ত ওদের সামরিক শাসনে কি বলবো, সামরিক শাসনে কি বলবো, আমেরিকা যা মানে প্রেসিডেন্টের সাথে আমি ইভেন এটাও শুনলাম যে পাকিস্তান ভাগ হওয়ার পিছনে নাকি হেনরি কিসিঞ্জারের হাত ছিল, মানে তার ষড়যন্ত্র ছিল পাকিস্তান একসাথে, মানে পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক না থাকার পিছনে। আমি এটা জানি না। হ্যাঁ, এই যে আপনার ইমরান খানে কিছু সিদ্ধান্ত নিছে যেটা ওরা খুব ভয় পাইছে, এই কারণে দেখেন ইমরান খানকে কর দিয়ে দেয়, শুধু কর দিয়ে দেয় নাই, দিয়ে একবারে জেলে ঢুকিয়ে দিছে, ওটা নাকি পাকিস্তানের মধ্যে সবচেয়ে বাজে জেল, যে গারদ নাকি। এর কারণ আছে, রাশিয়ার সাথে চুক্তি করছে, শুধু রাশিয়া না তো, জাতিসংঘের অধিবেশনের ভাষণে সে কি বলছে ভাই, বলছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে এটা আমাদের গায়ে লাগে, এটার ব্যাপারে আমরা প্রতিবাদ করব, এটা করা যাবে না, এটা আমরা করতে দিব না। এর আগেই তো পূর্বে কোনো রাষ্ট্রনায়ক কিন্তু এটা বলেনি। না এটা তো তুমি যে কথাটা বললে, এটা প্রথম আমার, তারপরে আরেকটা আছে জানা মতে, এটা প্রথম বছর এলো হামিদ আছিল না তুরস্কের, ওটা তো তখন তো জাতিসংঘ, আমি সেটা বলিনি, তখন তো জাতিসংঘ সৃষ্টি ছিল না, জাতিসংঘ তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, ওটা তো হলো আলাদা সাবজেক্ট, তখন হলো শক্তির খেলা হইতো। সাদ্দাম হোসেনও বলছে, আবার ও কি করছে, ওদের দেশের, আমাদের দেশে যেরকম ইংলিশ মিডিয়াম স্কুলগুলো একটু লিবারাল শিক্ষা প্রতিষ্ঠান, মানে হলো আপনার রিলিজিয়াস কোনো বিষয়ই থাকে না, ইসলাম মুসলমান বলার পরে ওরা ওদের ধর্মের ছিটে ফোটাও থাকে না ওখানে, আরও প্রগতিশীলতা শিখায় সাবকনসিয়াসলি। ইমরান খান নাকি ওদের দেশের ওই টাইপস অফ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্মীয় কি একটা কোড বাধ্যতামূলক করে দিচ্ছে, যেটা থাকতে হবে।
যে কী কালচার শিখছে আমার ছেলেমেয়েরা, আমার দেশে থেকে আমার দেশে পড়াশোনা করে, আমার দেশের ট্যাক্সের প্রতিষ্ঠান চলে, অথচ ওরা আমার দেশের কালচার শিখছে না, ওরা শিখছে প্রাচ্যের কালচার, ওরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত শিখছে না। এটার জন্য সে একটা বাধ্যতামূলক একটা ইয়েতে জারি করছে। এই দুইটা ইস্যু নাকি আমেরিকা এটা তো এডুকেশন লেভেলে তো এটা তো এত বেশি ফোকাস না, ফোকাসটা হলো কি আমেরিকার স্বার্থ নষ্ট হচ্ছিল পাকিস্তান থেকে, যেটা হলো ইমরান খানের কারণে। রাশিয়া থেকে তেল কিনতে চাইছিল, ইরানের সাথে গ্যাসের চুক্তি করতে চাইছিল, ঠিক আছে, যে চুক্তিগুলা করলে আমেরিকার অস্তিত্ব থাকতো না, মানে এই এশিয়া কন্টিনেন্টে যে ওর পাওয়ার বা ক্ষমতা দেখানোর যে বিষয়টা, এটা থাকতো না। তুমি দেখো না ইমরান খান যাওয়ার পরে আসলো কে, এই যে এখন যে সরকার আছে। কিন্তু ইমরান খানকে তো রাশিয়া রক্ষা করলি না ভাই, রাশিয়া কারোই রক্ষা করে না। কি বলেন ভাই? এই দেখো আমি তোমারে বলবো, রাশিয়া আসাদরে রক্ষা করলো না, বাশার আল আসাদরে সেন্টার দিল না, এটা তো পলায় গেছে ওই জায়গায় ভাই। ইরাক পর্যন্ত তো মেলা সাপোর্ট দিছে না, সাপোর্ট দেয় নাই কখনো। আমি তোমার হিসাব করতে যাই, ভারত রাশিয়ার হলো সবচেয়ে বড় মিত্র, মানে ওই সোভিয়েত ইউনিয়ন থেকে। চীনের সাথে লাগছিল 76 এরকম একটা টাইমে যুদ্ধ লাগছিল ভারত আর চীন। তখন আমাদের রাশিয়া কিন্তু নিউট্রাল হয়ে গেছে, আমি কোনো পক্ষে নাই। কিন্তু ভারতের যত বন্ধু গুলি কিন্তু আনতে হইলো রাশিয়া থেকে, সব কিছুই মানে কোনো প্রযুক্তি দরকার হলে রাশিয়া থেকে আনতে হবে। কারণ তোমার হাতে আমি বন্দুক দিয়ে দিছি, আমার ক্ষমতা আছে, আমি তোমার বন্দুক দিছি, তোমার লাগছে আর একজন হাতে ঝগড়া, ঝগড়া লাগলে আমি করছি ভাই আমি তো নিউট্রাল, আমি তোমার কিছু দিতে পারবো। ইরানের ক্ষেত্রে সেম এই কাজটাই করতেছে রাশিয়া। নেতানিয়াহু বসে বৈঠক করছে কয়েকদিন আগে, বৈঠক করে এই আলাস্কায় কালকে বসছিল আমেরিকার সাথে। আজারবাইজান, আর্মেনিয়া এইগুলার নিয়ে ইরানের চারপাশ থেকে ঘিরে ধরতেছে। এই যে পাকিস্তানের প্রেসিডেন্ট এই সেনাপ্রধান গেছিল না ট্রাম্পের সাথে দেখা করতে, তুমি বুঝো পাকিস্তানের যে প্রেসিডেন্ট আছে তার সাথে না দেখা করে সেনাপ্রধানের সাথে ট্রাম্প বসে মিটিং, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন জায়গায় গ্রহণযোগ্য? ওর চাইতেও সেনাপ্রধানের গুরুত্ব হলো ট্রাম্পের কাছে বেশি। কি চুক্তি হয়েছে? পাকিস্তানের যে তেল বা গ্যাসের যে খনিগুলো আছে, এই খনিগুলা থেকে তেল উৎপাদন করবে হলো